Okay, so today we shall start with a new chapter, that is evolution. So, here in this unit, first chapter, আমরা দেখছিলাম প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স, যেখানে কোনো একটা ক্যারেক্টার একটা জেনারেশনে নেক্সট জেনারেশনে কিভাবে যায় সেটা আমরা স্টাডি করছিলাম। এইখানে লাস্ট যেটা আমরা পড়ে আসলাম, দ্যাট ইজ দ্য মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। প্রথমেরটা শিখছিলাম কিছু লস, সেকেন্ডেরটা শিখলাম কিছু মলিকুলস। সো বেসিক্যালি আমরা দেখছিলাম যে ডিএনএ, সেই ডিএনএটাই একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে কোনো একটা ক্যারেক্টার নিতে হেল্প করে। সো দ্যাট ওয়াজ আওয়ার সেকেন্ড চ্যাপ্টার, যেখানে আমরা শিখছিলাম দ্য মলিকুলস বিহাইন্ড দিস ইনহেরিটেন্স। এইখানে ইন দিস পার্টিকুলার চ্যাপ্টার, লাস্ট এই ইউনিটের লাস্ট চ্যাপ্টার যেটা, দ্যাট ইজ দ্য ইভলিউশন, সেখানে আমরা শিখব যে তোমার অর্গানিজমের মাঝখানে চেঞ্জেস কীভাবে আসছে। সো সেটা বলার আগে ফার্স্ট একটা কথা আমি বলে দিই। লাস্ট চ্যাপ্টার, দ্যাট ইজ দ্য মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, ওখানে দুইটা জিনিস রয়ে গেছে। একটা হলো তোমার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, আরেকটা হলো তোমার হিউম্যান জিনোম প্রজেক্ট। সে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আর হিউম্যান জিনোম প্রজেক্ট সেটা আমরা শিখবো আফটার স্টাডিং বায়োটেকনোলজি। সো বায়োটেকনোলজি শেখার পর, যেটা তোমাদের দুইটা বায়োটেকনোলজি ইউনিটের আন্ডারে দুইটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলো টোটালি শেখার পর ফাইনালি আমরা শিখবো তোমার হিউম্যান জিনোম প্রজেক্ট অ্যান্ড তোমার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এইখানে যেটা আমরা শিখবো, দ্যাট ইজ দ্য ইভলিউশন। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ইভলিউশন আর হোয়াট ইজ ইভলিউশনারি বায়োলজি। ইভলিউশনারি বায়োলজি বলতে কি বোঝায়, ঠিক আছে? সো ইভলিউশন মানে কি? ইভলিউশন মানে এখানে তুমি দুইটা জিনিস শিখতে পারবা। ফার্স্ট, তুমি শিখতে পারবা অরিজিন, সেকেন্ড তুমি শিখতে পারবা চেঞ্জেস। সো আমি কি বললাম? অরিজিন অ্যান্ড চেঞ্জেস, ঠিক আছে? ফার্স্ট যেটা, দ্যাট ইজ দ্য অরিজিন। অরিজিন এখানে কি শিখতে হবে? যে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, পৃথিবীতে তোমার লাইফ বা জীবন কিভাবে সৃষ্টি হয়েছে সেটা তুমি শিখবা। নেক্সট, যেই লাইফটা সৃষ্টি হইলো বা যেই জীবনটা সৃষ্টি হইলো, ঠিক আছে, সেই জীবনটা মাঝখানে চেঞ্জেস কিভাবে আসছে। যেমন আমরা যদি এক্সাম্পল নেই একটা, যে আমাদের ক্ষেত্রে যেমন উই আর হিউম্যানস, একটা হিউম্যানসের সাথে একটা অ্যানিমালসের একটা চেঞ্জেস দেখা যায়, ঠিক আছে? তারপরে তোমার অ্যানিমালসের থেকে তোমার বার্ডসের একটা চেঞ্জেস দেখা যায়। সো এই যে চেঞ্জেসগুলো কিভাবে আসে, কোন অর্গানিজমটা একটার পর একটা অর্গানিজম কিভাবে আসে, সেটাও আমরা শিখবো। অ্যান্ড উইথ সাম এভিডেন্স। আমরা এরকমই হাওয়ায় শিখবো না যে আমরা শিখলাম যে এরকম এরকম ভাবে হয়, নো। সো এটা সায়েন্সের আন্ডারে, আমরা তোমার বুঝতে পারতেছো যে এখানে কিছু প্রুফ দরকার। সো সেখানে আমরা শিখবো যে এভিডেন্সগুলো কি, এই যে পৃথিবী যে সৃষ্টি হচ্ছে সেটার এভিডেন্স কি, তোমার চেঞ্জেস যা হবে তার এভিডেন্স কি, এগুলো ডিটেলস আমরা পড়বো। সো ফার্স্ট এই চ্যাপ্টারে আমরা শিখবো অরিজিন, দেন আমরা শিখবো অর্গানিজমের মাঝখানে বা লাইফ ফর্মসের মাঝখানে চেঞ্জেস কিভাবে আসে। সো ফার্স্ট উই শ্যাল স্টার্ট উইথ দ্য অরিজিন। সেই অরিজিন বোঝার আগে তোমাকে অরিজিন দুইটা ফেজে বুঝতে হবে। ফার্স্ট তোমাকে জানতে হবে হোয়াট ইজ, হাউ হাউ আর্থ অরিজিনেটেড, পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে। সেকেন্ডলি আমরা শিখব যে লাইফ, এই পৃথিবীতে তোমার জীবন কিভাবে সৃষ্টি হয়েছে। ফার্স্ট আমরা শিখব অরিজিন অফ আর্থ। অরিজিন অফ আর্থ, পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, ঠিক আছে? সো দেখো, পৃথিবী সৃষ্টি হওয়ার অনেক থিওরিজ আছে। তার মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিওরি, সেটা হলো তোমার, যেটা হলো তোমার এখন পর্যন্ত মাইনে আসে টিল ডেট, সেটা হলো তোমার বিগ ব্যাং থিওরি।
that is the Big Bang theory, and it was given by lemma toy lemata, ঠিক আছে, and it was given by lemata for the first time. আচ্ছা, এই থিওরিটা কি বলছে? এই থিওরিটা এটাই বলছে, তোমার সাপোজ পৃথিবী সৃষ্টি হওয়ার আগে একটা বডি তৈরি হয়েছে। সো দিস পার্টিকুলার বডি ইজ আনডিফাইনেবল। সো দিস পার্টিকুলার বডি ইজ আনডিফাইনেবল। আনডিফাইনেবল কেন? এখানে কতটা এনার্জি, ঠিক আছে, এখানে কতটা এনার্জি আছে, এইখানে কতটা মাস থাকতে পারে, সেটা টিল ডেট দিস ইজ আনডিফাইনেবল, এটা বোঝা যায় না। কিন্তু এটা ধারণা করা হয়েছিল, কেন কি তখন তো আর কেউ পৃথিবী সৃষ্টি হওয়ার আগে কেউ জীবিত ছিল না যে সেই জিনিসটা দেখবে চোখের সামনে। সো আমাদের কি করতে লাগবে? কোনো একটা অনুমান করতে হবে। সো দিস সায়েন্টিস্ট অ্যাজিউমড, অনুমান করছিল যে একটা পার্টিকুলার বডিতে তোমার যত সব কসমিক এনার্জি, সো সার্টেন কসমিক এনার্জি অ্যান্ড মাস সব আসলে কি করছিল, এটার মধ্যে জড়ো হয়েছিল, ঠিক আছে। সো অল কাম অ্যান্ড গেট টুগেদার টু ফর্ম অ্যান আনডিফাইনেবল বডি। এই পার্টিকুলার বডিটা আনডিফাইনেবল, সেখানে অনেক কসমিক এনার্জি, মাসেস সব এক জায়গায় আসছিল। আস্তে আস্তে আসলো যখন এই বডিটাতে এতটা এনার্জি রাখতে পারলো না, সো ইট গেট স্প্লিটস বা ইট গেট বার্স্ট আউট। সো এটা কি হয়েছে? আস্তে আস্তে তোমার বার্স্ট হয়েছে, ঠিক আছে। যখন এই বার্স্ট হচ্ছে, এই ছোট ছোট যেগুলো টুকরা তৈরি হয়েছে এই আনডিফাইনেবল বডি দিয়া, সেই ছোট ছোট টুকরাগুলোই হলো আমাদের প্ল্যানেটস। আর সেই প্ল্যানেটসের মধ্যে তোমার আর্থ একটা প্ল্যানেট। এইভাবে বলা হয় যে পৃথিবী সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। সো এখন তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলটা হচ্ছে দেওয়ালে সাপোজ চকলেট বম, চকলেট বম যখন আগুন ধরা নিয়ে ছেড়ে দেই, তখন কি হয় ব্যাপারটা? আগুন ধরা নিয়ে ছাড়ার পর সেটা ব্রাস্ট হয়। নিশ্চয়ই তোমার সবগুলো টুকরা এক জায়গায় থাকে না, তুমি দেখবা যে তার ভিতরে যেটা কয়েলের মতন যেটা থাকে সেটা এক জায়গায় পড়বে, তার উপরে যেটা কাভারিং সেটা আর এক জায়গায় পড়বে, ভিতরে যেটা বারুদ সেটা চারিদিকে ছিটা যাবে। সো কোনো একটা কিছু একটা ব্লাস্ট হলে এরকম চারিদিকে ছড়ায় যায়। তো সেরকমই কসমিক এনার্জি অ্যান্ড মাস যখন এই আনডিফাইনেবল বডিতে তোমার ঘটতেছিল, ঘটতে ঘটতে একটা সময় আসলো যখন ও আর এই এনার্জিটাকে রাখতে পারলো না নিজের মধ্যে, তখন কি করলো? এটা ব্রাস্ট হয়ে গেল। যখনই বাস্ট হবে, সাপোজ এই পয়েন্ট থেকে বাস্ট হওয়ার পর সেটা কি করলো? তোমার বিভিন্ন টুকরা তৈরি করলো। এই টুকরাগুলো তোমার কি করলো? সাপোজ আমাদের সোলার সিস্টেম তৈরি করলো, ঠিক আছে, বা আলাদা যেগুলো স্টার্স সেগুলো তৈরি করলো, ঠিক আছে। সো এইভাবে তোমার বলা হয়, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য অরিজিন অফ আর্থ। সো এটাই, এইভাবেই তোমার পৃথিবী সৃষ্টি হয়েছে, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আশা করি এই জিনিসটা তোমরা লোয়ার ক্লাসে হয়তো পড়ছিলাম, বিগ ব্যাং থিওরি। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য বিগ ব্যাং থিওরি, ঠিক আছে। এইভাবে তোমার পৃথিবী সৃষ্টি হচ্ছে। নেক্সট আমরা ফেজ যেটা দেখবো, দ্যাট ইজ দ্য অরিজিন অফ লাইফ। তোমার জীবনটা কিভাবে সৃষ্টি হয়েছে, তোমার কোথায়? পৃথিবীতে। দেখো তোমার কাছে এখন পৃথিবী সৃষ্টি হয়ে গেল, এখন তোমার কাছে কি আছে? লাইফ কিভাবে সৃষ্টি হয়েছে সেটা আমরা দেখব। অফ লাইফ অন আর্থ,
পৃথিবীতে জীবন কিভাবে সৃষ্টি হচ্ছে। সো এখানে দেখো অরিজিন অফ আর্থ সেটা একটা মানে দ্যাট ইজ অ্যানাদার সাবজেক্ট দ্যাট ইজ রিলেটেড টু ডেমোগ্রাফি না, দ্যাট ইজ রিলেটেড টু দ্য জিওগ্রাফি পার্ট। আমাদের যেটা মেইন ধারণা বা আমাদের যেটা পড়তে হবে, দ্যাট ইজ দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ, জীবনটা কিভাবে সৃষ্টি হয়েছে, দ্যাট ইজ রিলেটেড টু দিস বায়োলজি। ঠিক আছে, সো এখানে অরিজিন অফ লাইফ অন আর্থ, জীবনটা কিভাবে সৃষ্টি হয়েছে তার জন্য বিভিন্ন ধরনের থিওরিজ দেওয়া হচ্ছে। সো আমরা একটার পর একটা থিওরিজ আমরা স্টাডি করব, আর সেটা ডিসকার্ড হয়েছে না অ্যাপ্রুভ হয়েছে সেটাও আমরা দেখব। ঠিক আছে, সো ফার্স্ট যেটা থিওরি দেওয়া হয়েছিল দ্যাট ইজ দ্য স্পেশাল ক্রিয়েশন। স্পেশাল ক্রিয়েশন, স্পেশাল ক্রিয়েশন মধ্যে কি বলে, স্পেশাল ক্রিয়েশন মধ্যে বলে যে তোমার এই লাইফ বা জীবন সৃষ্টি হওয়ার পৃথিবীতে কোনো পার্টিকুলার থিওরি নাই, কোনো সায়েন্টিফিক প্রসেস সেখানে নাই। সেখানে এটাই বলে যে দিস লাইফ ওয়াজ ক্রিয়েটেড বাই গড, ভগবান কি করছে তোমার জীবনটাকে সৃষ্টি করছে। ঠিক আছে, আর এটাকে বলা হয় থিওরি অফ স্পেশাল অরিজিন বা থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন। স্পেশাল ক্রিয়েশন or origin। আচ্ছা, তোমরা যদি বাইবেল যদি পড়ে থাকো বা বাইবেলে যদি একটু যদি জ্ঞান থাকে, তোমরা দেখবা বাইবেলের মধ্যে লেখা আছে যে এক এক সময় সাপোজ ডে 1-এ এই অর্গানিজম তৈরি হয়েছে, ডে 2-তে এরকম অর্গানিজম, সবার লাস্টে তোমার তৈরি হয়েছে মানুষ। ঠিক আছে, সো দ্যাট ইজ ইন রিলিজিয়াস স্ক্রিপচার্স, বিভিন্ন ধরনের রিলিজিয়াস স্ক্রিপচার্স বা বিভিন্ন ধরনের তোমার মাইথোলজিক্যাল স্টাডিজ, সেখানে তোমার এই স্পেশাল ক্রিয়েশনটার লাভ আছে। ঠিক আছে, সো এইখানে এই যে থিওরিটা যেটা হলো তোমার থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন আর থিওরি অফ অরিজিন, সো ইট ডু নট হ্যাভ এনি সায়েন্টিফিক প্রুফ, তার কোনো সায়েন্টিফিক প্রুফ নাই, জাস্ট এটা মাইথোলজি বা তুমি বলতে পারো যে ইন রিলিজিয়াস স্ক্রিপচার্স বিভিন্ন ধরনের থিওরিজ মানা হয়। বিভিন্ন রিলিজিয়াস সাপোজ ইসলামিকদের জন্য একটা অন্য হবে, হিন্দুদের জন্য একটা আলাদা হবে। ঠিক আছে, খ্রিস্টানদের টাইম বললে আমি বাইবেলের মধ্যে এরকম একটা জিনিস লেখা আছে। সো এরকম ধরা হয় যে বিভিন্ন রিলিজিয়ান তারা বিভিন্নভাবে মানে যে তোমার পৃথিবীতে তোমার জীবন কিভাবে সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, সো এই যে থিওরিটা দ্যাট ইজ আ স্পেশাল ক্রিয়েশন, সেটা আমি আগেই বললাম তার কোনো প্রুফ নাই, সেই জন্য এই থিওরিটাকে ডিসকার্ড করা হচ্ছে যে না এটা হইতে পারে না। ঠিক আছে, নেক্সট নাম্বার 2, এক্সট্রা টেরেস্ট্রিয়াল অরিজিন। So what is this extraterrestrial origin? Extra means কিছু বাইরে, টেরেস্ট্রিয়াল মিন্স মাটি, মাটির বাইরে কিছু অরিজিন। ঠিক আছে, ওকে। সো এই থিওরির মধ্যে কি বলে, এই থিওরির মধ্যে এটাই বলে যে পৃথিবীতে এক সময় সাপোজ দিস ইজ দ্য আর্থ, এই পৃথিবীতে কোনো নো লাইফ, কোনো লাইফ ছিল না। ঠিক আছে, এক সময় বিভিন্ন কসমিক বডিজ, ফর এক্সাম্পল আমরা যেমন খুব একটা নামের সাথে খুব পরিচিত, দ্যাট ইজ দ্য অ্যাস্টেরয়েড, ধূমকেতু। ঠিক আছে, এই যে অ্যাস্টেরয়েড যেটা আমি বললাম, সেই অ্যাস্টেরয়েডটা বলা হয় যে এক্সট্রা যেগুলা বডিজ আছে যেগুলো পৃথিবীর বাইরে, সো অ্যাস্টেরয়েড, সেই অ্যাস্টেরয়েডের মধ্যে কিছু লাইফ ছিল বা কিছু অর্গানিক মলিকুলস ছিল, সেই জিনিসটা আসে নিয়ে কি করলো তোমার পৃথিবীতে আসে নিয়ে পড়লো, তারপরে সেখান থেকে তোমার নো লাইফের থেকে লাইফ সৃষ্টি হলো। সো লাইফটা কে তৈরি করলো, দ্যাট ইজ দ্য
অ্যাস্টেরয়েডে থাকা কিছু অর্গানিক মলিকুলস অথবা কিছু সিম্পল লাইফ, সে ফর দ্য ফার্স্ট টাইম কি লাইফ অন আর্থ। সো যেহেতু এটা পৃথিবীর বাইরে, সেই জন্য এটাকে বলা হয় এক্সট্রা টেরেস্ট্রিয়াল অরিজিন। ঠিক আছে। সো আমি যদি আবার বলি কি, সো পৃথিবীতে এক সময় নো লাইফ, কোনো লাইফ ছিল না, পৃথিবীটা এমন ছিল, কিন্তু তোমার কি ছিল, কিছু অ্যাস্টেরয়েড বা কিছু কসমিক বডিজ তুমি বলতে পারো। ঠিক আছে। সেই কসমিক বডিজের মধ্যে কি আছে, তোমার লাইফ বা অর্গানিক মলিকুলস ছিল, সেটা এসে পৃথিবীতে পড়লো, পৃথিবীতে তোমার জীবন বা লাইফ সৃষ্টি হলো। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য টেরেস্ট্রিয়াল অরিজিন। বাট এই যে থিওরিটা যেটা আমি বললাম এক্সট্রা টেরেস্ট্রিয়াল অরিজিন, এটার কোনো প্রুফ নাই, সেই জন্য এই থিওরিটাকেও সেমনভাবে মানা হয় না। আর সেটাকেও তোমার, যেহেতু তার প্রুফ নাই, সেটাকে তোমার ডিসএগ্রি করা হয়েছে বাই ভেরিয়াস সায়েন্টিস্ট। ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য টেরেস্ট্রিয়াল অরিজিন। নেক্সট থিওরি আমরা যাব, number 3, theory of abiogenesis. So theory of abiogenesis. Biogenesis means from life itself. লাইফটা তৈরি হয় from life itself. ঠিক আছে। abiogenesis means from some, abio means non living, from some non living matter. সো এইখানে কিছু আগের সায়েন্টিস্ট তোমরা নাম শুনছো হয়তো, লাইক প্ল্যাটো, অ্যারিস্টটল। ঠিক আছে। প্ল্যাটো, অ্যারিস্টটল, তারা এই থিওরিটা দিছিল। ঠিক আছে। সো ওরা কি বলছিল, লাইফ অরিজিনেটেড ফ্রম নন লিভিং ম্যাটার। সো নন লিভিং, তার থেকে কি তৈরি হয়েছে, লাইফ। ঠিক আছে। সো লাইফ অরিজিনেটেড ফ্রম নন লিভিং ম্যাটার। সো নন লিভিং ম্যাটারগুলোর মাঝখানে কিছু ইন্টারাকশনস হয়েছে, ইন্টারাকশনস হওয়ার পর কি তৈরি করছে, তোমার লাইফ তৈরি হচ্ছে। এটা ছিল ওদের ধারণা। এটা খুব সুন্দর। ঠিক আছে। সো তখনকার দিনে এই এক্সাম্পল, দেখো আমাদের কাছে এই এক্সাম্পলগুলো হয়তো একটু অড লাগতে পারে, বাট তখনকার দিনে অ্যারিস্টটল, প্ল্যাটোর দিনে এই এক্সাম্পলসগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে। সো ওরা কি এক্সাম্পল দিয়েছিল, যে মাছি, ছোট ছোট মাছি কোথা থেকে তৈরি হয়, তোমার কিছু মরা জিনিসের থেকে। সাপোজ তোমার কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেছে, রটেন হয়ে গেছে, তার থেকে একটা মাছি তৈরি হয়। ঠিক আছে। তারপরে তোমার আরো কিছু এক্সাম্পল দিয়েছিল, যেমন তোমার কি কয় এটাকে, কোনো টুকরা কাপড়, ছোট ছোট কাপড়, নষ্ট কাপড়, সেই কাপড়টা যদি ঘরের কোনো কোনায় রাখো, সেই কোনার থেকে কি তৈরি হবে, একটা ইঁদুর তৈরি হবে। ঠিক আছে। এটা ছিল ওদের থিওরি। নেক্সট আরেকটা এক্সাম্পল ছিল যে অনেকগুলা, মানে সাপোজ আমরা রাস্তার মধ্যে গেলে অনেক কাদা পাই, সেই কাদাগুলোর থেকে তৈরি হয় তোমার সাপ আর ব্যাঙ। ঠিক আছে। সো মাডের থেকে বা ক্লের থেকে তৈরি হবে তোমার সাপ অথবা ব্যাঙ, ফ্রগ অর স্নেক। তারপরে তোমার কি কয় এটাকে, তোমার রটেন ক্লোথস, সেই কাপড়গুলো যেগুলো পচে যায়, সেই রটেন ক্লোথসের থেকে তৈরি হবে তোমার র্যাট। অ্যান্ড আরেকটা এক্সাম্পল দিয়েছিল যে রটেন মিট বা রটেন ফুড আইটেম, তার থেকে তৈরি হবে তোমার বিভিন্ন ধরনের মাছি বা পোকা, ইনসেক্টস আর প্রডিউসড। সো এই ছিল ওদের থিওরি, যেটাকে বলা হয়, যেমন তোমার রটেন মিট, ক্লোথ, তারপরে তোমার ক্লে বা মাড, দিস আর অল নন লিভিং, সেই জন্য এটাকে বলা হয় নন লিভিং থেকে লাইফ তৈরি হয়, সেই জন্য এটাকে বলা হয় থিওরি অফ এবায়োজেনেসিস। সো এই যে থিওরিটা, যেটা এই থিওরিটা কিন্তু অনেক দিন চলছে। এই থিওরিটা অনেকদিন চলার পর এই থিওরিটাকে ফর দ্য ফার্স্ট টাইম
দুইজন সায়েন্টিস্ট এসে এটাকে ডিসকার্ড করলেন। সো সেই ডিসকার্ড ফ্রান্সিসকো রেড্ডি অ্যান্ড স্প্যালেনজেন, এরা ফর দ্য ফার্স্ট টাইম আসলো। আসার পর বলল যে না, এই থিওরিটা হইতে পারে না, নো, দিস ইজ ইম্পসিবল। ওরা একটা এক্সপেরিমেন্ট করলো। সেই এক্সপেরিমেন্টটা কি সেটা আমরা দেখবো ফার্স্ট। ওরা এক্সপেরিমেন্ট করলো, তিনটা জার রাখলো, ঠিক আছে? তারপরে এই জারের মধ্যে কিছু রটেন মিট রাখলো, ঠিক আছে? সো দিস আর নাথিং বাট রটেন মিট, কিছু পচা মাংস। নেক্সট, এই সাপোজ আমরা নেমিং করলাম জার এ, বি এন্ড সি। এই জারটা ছিল ওপেন, তার মানে এর মুখটা ঢাকা হয় নাই। এই জারটা যেটা ছিল এর মুখের মধ্যে একটা জালি দিয়ে দিল, একটা নেট দিয়ে ঢেকে দিল, ঠিক আছে? আর এই জারটা, দ্যাট ইজ জার সি, এটাকে পুরো সিল করে দিল। সো ইট ওয়াজ নেট, এখানে নেট দেওয়া হয়েছে, এখানে সিল করে দেওয়া হচ্ছে। সো দেখা যায় কিছুদিন পর রাখলো, রাখার পর দেখা যায় যে এইখানে ইন দ্য ওপেন পজিশন, এইখানে তোমার মাছি সংখ্যা সবচেয়ে বেশি, এখানে ইনসেক্ট, মেনি ইনসেক্টস। এখানে মাছির সংখ্যা টু সাম এক্সটেন্ট কম, লেস ইনসেক্টস। আর এখানে নো ইনসেক্টস, ঠিক আছে? সো এই জিনিসটা কনক্লুশনে আসার পর, এখন কনক্লুশন কিভাবে দিল যে যদি এ বায়োজেনেসিস রাইট হইতো, ঠিক হইতো, যে কোনো একটা রটেন মিট বা রটেন ফুডের থেকে তোমার ইনসেক্টস তৈরি হয়, যদি এটা ঠিক হইতো তাহলে কি হইতো, তোমার তিনটা জারেই তোমার ইকুয়াল অ্যামাউন্ট অফ ইনসেক্টস তৈরি হইতো। বাট যে জারটার মধ্যে ওপেন সেটার মধ্যে সবচেয়ে বেশি, যে জারটা তোমার লেস, সরি, যে জারটা তোমার নেটিং করা আছে সেখানে তোমার লেস ইনসেক্টস। আবার যে জারটা তোমার টোটালি সিল, বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে নো ইনসেক্টস। আর যদি বায়োজেনেসিস সত্যি হইতো তাহলে তিনটা জারে ইকুয়াল অ্যামাউন্ট অফ ইনসেক্টস তৈরি হতো, বাট সেটা হয় না, ঠিক আছে? এটার মধ্যে কেন ইনসেক্টস? কেন এটা ওপেন, ইনসেক্টগুলো এসে এখানে ইজিলি তোমার এগ লে করে গেছে, ডিম পারে গেছে। এখানে কি হয়েছে, নেট থাকার জন্য খুব কম ইনসেক্টস ভিতরে ঢুকতে পারছে, যেগুলো ছোট সেগুলো ভিতরে ঢুকতে পারছে। তো তাদের এগগুলোই তোমার এখানে কি হয়েছে, তোমার জার্মিনেট হয়েছে, ঠিক আছে? আবার এইখানে যেহেতু এটা টোটালি সিল, সো সেখানে কোনো ইনসেক্ট ঢুকতেই পারে না। যেহেতু এখানে ইনসেক্ট কোনো ঢুকতে পারে নাই, সেজন্য এখানে কি হয়েছে, এখানে কোনো ইনসেক্ট নাই, কোনো এগ লেইং প্রসেসটা এখানে হয় নাই, সেজন্য এখানে কোনো ইনসেক্টও নাই। সো দিস ওয়াজ দ্য এক্সপেরিমেন্ট টু ডিসকার্ড দিস এবায়োজেনেসিস। আর এই এক্সপেরিমেন্টটা করছিল বেসিক্যালি ফ্রান্সিসকো রেড্ডি। এই এক্সপেরিমেন্টটা করার পর ওরা কি বললো যে না, থিওরি অফ এবায়োজেনেসিস হইতে পারে না। ফার্দার আরেকজন সায়েন্টিস্ট আসলো, তার নাম হলো, তোমরা খুবই পরিচিত তাকে, লুইস পাস্চার। লুইস পাস্চার, সো তোমরা খুব পরিচিত, কেন কি ও একটা প্রসেস ইউজ করছিল, দ্যাট ইজ দ্য প্যাস্চুরাইজেশন। তোমরা দেখবা যে কোনো মিল্ক প্যাকেটের মধ্যে হয়তো লেখা থাকবে
প্যাস্চুরাইজড মিল্ক। সো এখানে প্যাস্চুরাইজেশন প্রসেসটা কি? প্যাস্চুরাইজেশন প্রসেসটা হলো যে কোনো একটা ফুড আইটেম, সাপোজ মিল্ক, তাকে প্রথমে সাপোজ 100°C, তারপরে আবার কি করে কোল্ড, হিট করার পর কোল্ড করতে লাগবে, সাপোজ 0°C, আবার তোমার কি করে হিট। সো প্রথমে হিট, তারপরে কোল্ড, ঠান্ডা করা হয়, তারপরে আবার হিট করা হয়, করার পর একটা পার্টিকুলার সিল প্যাক, এটাকে সিল প্যাক কোনো একটা ভেসেলে রাখা হয়। এইখানে দেখা যায় যখন এটা সিল প্যাক রাখা হয়, নেক্সট ইজ সিল, যখন এখানে সিল করা হয়, সিল করার পর দেখা যায় সেখানে নো মাইক্রো অর্গানিজমস, নো মাইক্রো অর্গানিজমস, কোনো ব্যাকটেরিয়া, কোনো ফাঞ্জাই, কোনো ইনফেকশন তুমি এখানে মিল্কটার মধ্যে, দুধটার মধ্যে দেখতে পারবা না। ঠিক আছে? এখন কথা হলো যে যদি এ বায়োজেনেসিস ঠিক হতো তাহলে কি হতো, তোমার আলটিমেটলি এখানে মাইক্রো অর্গানিজমস দেখতে পারতাম, মিল্কের মধ্যে আমরা বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজমস দেখতে পারতাম। আমরা হিট করি কোল্ড করি সেটা ফ্যাক্টর না, কিন্তু আমরা বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজমস দেখতে পারতাম। তো সেই জন্য এই লুইস প্যাস্চার একটা প্রুফ দেয় যে না, থিওরি অফ অ্যাবায়োজেনেসিস ইজ নট পসিবল। সো এরপরে এই থিওরিটা ডিসকার্ড হওয়ার পর, ফ্রান্সিসকো লেটি আর লুইস প্যাস্চার মিলে ডিসকার্ড করার পর ফাইনালি তোমার কি দেওয়া হলো, নেক্সট একটা থিওরি দেওয়া হলো, দ্যাট ইজ দ্য থিওরি অফ কেমিক্যাল অরিজিন। সেটা আমরা এখন শিখবো।